হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু স্টাডি উইথ আস। আমি শতদল মণ্ডল। আজকে এই ভিডিওতে শুরু করব ডব্লিউবিসিএস মেন 2020 সালের পেপার 6 যে ম্যাথ সলিউশন তার পার্ট 1 নিয়ে। তো স্টার্ট করছি ভিডিওটি। 8 men or 12 women can do a piece of work in 20 days. The number of days needed to complete the job if 10 men or 15 women employed to do the same piece of work is। মানে এখানে কি বলছে, 8 জন পুরুষ অথবা 12 জন মহিলা একটা কাজ 20 দিনে শেষ করতে পারে। মানে একটা কাজ 8 জন পুরুষ মানুষ যদি করে তাহলে সেটাও 20 দিনে শেষ হবে, 12 জন মহিলাও যদি করে সেটাও 20 দিনে শেষ হবে। তাহলে যদি 10 জন পুরুষ এবং 15 জন মহিলা একসঙ্গে করে একই কাজ, তাহলে কত দিনে শেষ করবে সেটাই বলেছে এখানে বার করতে। তো এখানে বুঝতে পারছি যে 8 জন পুরুষ মানুষ যে কাজটা করছে 20 দিনে, সেই কাজটা 12 জন মহিলা করছে। তার মানে 8 জন পুরুষের কাজ করার ক্ষমতা 12 জন মহিলা কাজ করার ক্ষমতার সঙ্গে সমান। তাহলে এখানে আমাদের 8 জন পুরুষ 8 জন মেন, 8 মেন সমান 12 ওমেন লিখেছি। এখান থেকে কী বার করবো না, 2 দিয়ে কেটেছি, 4 দুগুণে 8, 4 দিয়ে কেটেছি 2 পেলাম, 2m সমান 3 ওমেন। এবার আমাদের এখানে বলে দিচ্ছে যে 10 জন ম্যান আর 15 জন ওমেন যদি মিলে করে তাহলে কত দিনে কাজটা শেষ করবে। তো 10m প্লাস 15 ওমেন। এবার এখান থেকে আমাদের কী বার করব না, এখান থেকে 15 এর মান বের করবো। তাহলে উভয় দিকে 5 দিয়ে গুণ করবো, 3 5 15, আর এদিকে 5 দিয়ে গুণ করলে 5 দুগুণে 10। তাহলে 10m সমান হচ্ছে 15w। এবার 15w জায়গায় 10m লিখলাম। এটা এভাবেও করা যেতে পারে যে 10m এর জায়গায় 15w, এভাবেও করা যেতে পারে। আমি মেন ধরে করছি, ওমান ধরে করলে একই উত্তর আসবে। তাহলে 10 10 যোগ করলাম 20m হলো। অর্থাৎ এই টোটালটা, এই যে 10 জন পুরুষ এবং 15 জন মহিলা, এটা মানে বোঝাচ্ছে 20 জন পুরুষ। এবার আমরা যে সূত্র জানি m1 t1 সমান m2 t2, অর্থাৎ এখানে 8 জন পুরুষ 8 জন মেন 20 দিনে কাজটা করছে, অর্থাৎ 8 × 20। সেই কাজটাই 20 জন পুরুষ কত দিনে করবে, t2 বের করতে হবে। তো t2টা কী করে বেরোবে না, t2টা বেরোবে এখানে কত হবে, যদি কাটাকাটি করি 20 20 কেটে যাবে 20, t2 এর মান হচ্ছে 8 দিন। ঠিক আছে, তো এইভাবে করা যেতে পারে। এরও একটা শর্টকাট নিয়ম আছে। শর্টকাট নিয়মটা কি না, যে 10 জন এখানে কি বলেছে মেন এবং 15 জন ওমেন, তাদের একদিনে কাজ কীভাবে বের করবো, কাজ করার নিয়ম হচ্ছে অ্যান্ড বাই অর্থাৎ এখানে যেটা বলেছে যে 10 জন মেন, এখানে অ্যান্ড আছে, তো 10 জন মেন মানে 10 বা এখানে 8 মেন বাই মেন, তাহলে 10/8 প্লাস 15/12 ব্র্যাকেটের মধ্যে। তাহলে কি আসছে 10/8 সমান 15/12 ইন্টু 1/20, কারণ 20 দিনে শেষ করতে পারছিল তারা। এবার এটাকে যদি আমরা লসাগু করি, 8 আর 12 লসাগু 24, 24 3 8 24, 3 পেলাম, 3 10 30, আর 12 দুগুণে 24 2 পেলাম, 15 দুগুণে 30, তাহলে 30 + 30 60 হবে, 3 20 60, কাটাকাটি করে 1 এর 8। তাহলে এই 10 জন মেন এবং 15 জন ওমেন একদিনে কত অংশ কাজ করছে না, 1 এর 8 অংশ কাজ করছে। এবার 1 এর 8 অংশ করছে একদিনে, তাহলে টোটাল কাজটা কত দিনে করবে, 8 দিনে। তো এইভাবে করা যায়, এটা শর্টকাট নিয়ম। আর যেটা আগে শিখলাম সেটা হচ্ছে বেসিক মেথড। এটা তারপরে রাজু ইনভেস্টেড ₹50,000 in 2 parts, one part on 8% and other at 12% per annum. His annual income is ₹1640, ratio of the 2 parts respectively। মানে রাজু 15,000 টাকা দুটো ভাগে ভাগ করছে, একটা ভাগ 8% হারে আর একটা ভাগ 12% হারে ইনভেস্ট করে দিল। তাহলে বছর শেষে ইনকাম হচ্ছে 1640 টাকা। কত টাকা, 1640। এবার তাহলে যে দুটো পার্টে ভাগ করে দিল, সেই দুটো পার্টের যে ভাগ করলো সেই দুটো পার্টের অনুপাত বের করতে বলেছে। তো এটাকে দুইভাবে করা যেতে পারে। আমি যেভাবে এখানে চেষ্টা করেছি করা, সেটা হচ্ছে আমরা ধরে নিচ্ছি যে 15,000 টাকা টোটালটা, 15,000 টোটালটাই 8% হারে সে নিয়োগ করছে, ইনভেস্ট করছে। তাহলে 15,000 8% কত হবে, 1200। আর ধরে নিচ্ছি যে দ্বিতীয় কন্ডিশন ধরছি আমি, যে 15,000 12%, মানে 15,000 টাকার টোটালটা যদি 12% হারে ইনভেস্ট করতো তাহলে কত টাকা পেতো, ইনকাম হতো। তাহলে ইনকাম হতো 1800 টাকা। মানে 1500 টাকা যদি শুধু 8% হারে করে দিত তাহলে ইনকাম হলো 1200 টাকা। আর 1500 টাকা যদি 8% না করে শুধু 12% হারে ইনভেস্ট করতো তাহলে তার ইনকাম হতো 1800 টাকা। আর তার অ্যাভারেজ অ্যানুয়াল ইনকাম কত বলে দিয়েছে, মানে অ্যানুয়াল ইনকাম 1640। তাহলে এটাকে যদি আমি অ্যালিগেশন করি 1200 আর 1800 আর 1640, তো এটাকে যদি বিয়োগ করি 160 আর 440, 0 0 কাটবে, 4 দিয়ে কাটলে 4 পাবো, আর এটা 11, 4:11 অ্যান্সার। ঠিক আছে, তো এইভাবে করা যাবে এটা।
তারপরে if a sum of money doubles itself at compound interest in 12 years, in how many years will it become 4 times? মানে কিছু টাকা চক্রবৃদ্ধি সুদের হারে 12 বছরে ডবল হয়, কত হয়? ডবল, দ্বিগুণ হয়ে যায়। তাহলে সেই টাকাটাই কত বছরে 4 টাইমস মানে 4 গুণ হবে। তো এটার ট্রিক্স, যে ট্রিক্সের মাধ্যমে আমাদের সলভ করতে হবে সেটা হচ্ছে যত গুণ বলে দেবে 4 টাইম যদি বলে, তাহলে 4কে এখানে ডবল বলেছে তার মানে 2 এর পাওয়ার আকারে লিখবো। তাহলে 4কে 2 এর পাওয়ার আকারে লিখলে কত হবে? 2 এর স্কোয়ার। ঠিক আছে, তাহলে 2 এর পাওয়ার কত হচ্ছে? 2। তাহলে 2 এর পাওয়ার যেহেতু 2, তাহলে 2 এর সঙ্গে কত গুণ করব? আগের বছরটা, কত বছরে দ্বিগুণ হয়েছিল? 12 বছরে। তাহলে পাওয়ারটা কত পেলাম? 2। এই 2 এর সঙ্গে এই বছরটা গুণ করলে 12 দুগুণে 24 পেয়ে গেলাম। এখানে যদি 4 টাইমসের বদলে বলতো কত বছরে 8 গুণ হবে, তাহলে 8কে আমরা লিখতাম কত? এখানে ডাবল বলেছে, তাহলে 2 এর পাওয়ার আকারে, 2 এর পাওয়ার কিউব। তাহলে এবার যে পাওয়ারটা 3 পেলাম, 3-এর সঙ্গে যত বছরে ডাবল হয়েছে সেটা গুণ করে দেবো। অর্থাৎ 12 বছরে ডাবল হয়েছে, তাহলে 12 × 3 36 বছরে 8 গুণ হবে। তো এইভাবে করলে তাড়াতাড়ি হবে। বোঝা গেল? আচ্ছা, তারপরে যে প্রশ্নটা এখানে বলেছে যে সাকসেসিভ ডিসকাউন্টস অফ X% and 1% আর ইকুইভ্যালেন্ট টু এ সিঙ্গেল ডিসকাউন্ট অফ ডিস। এটা তো সরাসরি ফর্মুলা জিজ্ঞেস করেছে, কিছু নাই। হ্যাঁ, এর উত্তর সি হবে, কিছু একদম ডাইরেক্ট। আচ্ছা, gold and copper are heavier than water by 19 and 9 times respectively. In what proportion should they be mixed to form an alloy so that it will be heavier than water by 15 times? মানে গোল্ড আছে আর কপার আছে, সেটা জলের থেকে কত গুণ ভারী? সেটা গোল্ডটা ভারী হচ্ছে 19 গুণ আর কপারটা ভারী হচ্ছে 9 গুণ জলের থেকে। তাহলে কী অনুপাতে তাদেরকে যদি মিশিয়ে যদি একটা অ্যালয় তৈরি করা হয়, যাতে করে, হ্যাঁ, কী অনুপাতে মিশিয়ে তৈরি করব যাতে করে কি না জলের থেকে 15 গুণ ভারী হবে। তাহলে গোল্ড ভারী হয়েছিল 19 গুণ আর কপার ভারী হলো 9 গুণ, আর এমনভাবে মিশাবো যাতে করে তারা জলের থেকে 15 গুণ ভারী হবে। তাহলে অ্যালিগেশন কীভাবে করতে পারি? 19 আর 9 আর মাঝে হচ্ছে 15, তাহলে বিয়োগ করলে 6 4, তাহলে 6:4 মানে 2 দিয়ে কাটলে কত পাবো? 3 দুগুণে 6, 2 দুগুণে 4, 3:2। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, the compound interest on rupees 10,000 in 2.5 years 2.5 years at 10% per annum is। বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে 2.5 বছরে 10,000 টাকার কত টাকা চক্রবৃদ্ধি সুদ হবে সেটাই বার করতে হবে। তো এখানে যেহেতু 2.5 বছর বলে দিয়েছে, তাহলে 10%কে আমরা 3টে ভাগ করছি, 10% আর হাফ ইয়ারের জন্য 10কে 2 দিয়ে ভাগ করলে 5%। এবার আমরা বার করব কি? সুদ আসল মানে অ্যামাউন্ট এ। 10,000 ইন্টু 10% মানে হচ্ছে 110 বাই কত? 10। তাহলে 0 কেটে গিয়ে 11/10, আর 10% মানে কত? 110/10। একই রকমভাবে 11/10 আর 5% মানে হচ্ছে 105/100। কত? 105/100। যদি আমরা ক্যালকুলেশন করি কত আসবে? 21/20। এবার এই 3টে শূন্য কেটে যাবে 10,000-এর, 2 দিয়ে কাটবো, এখানে 5 থাকবে। 5 ইন্টু 11 121 ইন্টু 5, 3টেকে গুণ করলে 12,705। এটা আসলো সুদ আসল। 12,705 থেকে যদি আমরা আসল 10,000 বাদ দিয়ে থাকবে 705 টাকা। 705 টাকায় হচ্ছে আমাদের উত্তর চক্রবৃদ্ধি সুদ। এখানে অঙ্কটা করা যেত যদি আমরা ইউনিট ডিজিটটাকে হিসাব করি। এককের সংখ্যা, এর এককের সংখ্যা 5 আসবে আর এককের সংখ্যা 0, তাহলে বিয়োগ যদি করে দিই আলটিমেট 5ই থাকবে। তো অপশানের দিকে যদি আমরা একবার তাকাই তাহলে দেখতে পাবো অপশান সিতেই এককের সংখ্যা 5 আছে, আর কোথাও নাই। এভাবে করা যায়। 7 নম্বর, ইফ a = 2021, b = 2022, c = 2023, দেন দ্য ভ্যালু অফ দিস। এই এক্সপ্রেশনটা মান বের করতে হবে। তো এই ধরনের প্রশ্ন যখনই থাকবে দুইভাবে করা যেতে পারে। একটা ট্রিক্স বলবো খুব সুন্দর, সেটা হচ্ছে যখনই এ বি সি 3টে মান এমন দেবে যেটা পরপর হবে, অর্থাৎ কনজিকিউটিভ নাম্বারস, অর্থাৎ তাদের মধ্যে বিয়োগফল দেখতে পাচ্ছি 1 করে, অর্থাৎ পরপর সংখ্যা যা হবে পরপর 5 6 7 10 11 12 যা হবে পরপর, এক ডিফারেন্স 1। তো এইরকম যখনই থাকবে তো এইরকম এক্সপ্রেশনের অ্যান্সার হবে মাঝে যে সংখ্যাটা দেবে তার সঙ্গে 9 গুণ, অর্থাৎ 2022-এর সঙ্গে 9 গুণ করলে 18,198 উত্তর। এটা হচ্ছে এই কেসে। আর যদি এরকম দেয় এ বি সি 3টে মান আলাদা আলাদা দিয়ে দেয়, তো সেক্ষেত্রে আমাদেরকে ফর্মুলা অ্যাপ্লাই করতেই হবে। তো ফর্মুলাটা জেনে রাখা দরকার অবশ্যই। তো সেটা হচ্ছে এটাকে কীভাবে আমরা লিখতে পারি? 1/2 × a + b + c √ওভার এই ব্র্যাকেট দিস।
এবার এ আর বি এর বিয়োগফল কত, বিয়োগফল 1 পাবো, 1 স্কোয়ার 1ই পেলাম। বি আর সি এর বিয়োগফল কত, 1 পাবো, 1 স্কোয়ার 1ই পেলাম। আর সি আর এ এর বিয়োগফল 2, 2 স্কোয়ার 4, এটা 2 না হয় 4 হবে, তাহলে দুটাকে যোগ করলে 6 পাবো, 6কে 2 দিয়ে কাটলে যদি 3 পাবো, তো এটাকে যোগ করে যদি 3 গুণ করে দিই এটাই অ্যান্সার হবে 18,198, অপশান এ। হ্যাঁ, আর এটা কখন হবে না, যখন পরপর সংখ্যা হবে তখনই হবে। The marked price of a pen is ₹200 and a customer buy it for ₹153 after 2 successive discounts. If first is 10%, the second is কত? মানে একটা পেনের ধার্য মূল্য লেখা আছে 200 টাকা, একটা কাস্টমার সেটা 153 টাকায় কিনছে, তাহলে 200 টাকায় লেখা আছে কিন্তু কিনছে 153 টাকায়, এর অর্থ কি, ও ছাড় পাচ্ছে, কিন্তু সেটা পরপর দুবার ছাড়, একটা ছাড়, প্রথম ছাড় হচ্ছে 10%, দ্বিতীয় ছাড় কত। তো আমরা কী বার করবো, প্রথমে 200 টাকা যেহেতু ধার্য মূল্য, তার 10% ছাড় দিই, তার কত পাবো, 200 টাকা 10% 20 টাকা ছাড়, 180 টাকা দাঁড়ালো, কিন্তু কিনছে 153 টাকায়, তার ক টাকা ছাড় দেবে আরও, 180 মাইনাস 153, 27 টাকা আরও ডিসকাউন্ট দেবে, কত টাকার উপরে, 180 টাকার উপরে। তাহলে পার্সেন্টেজে বের করতে হলে কী করতে হবে, 27 বা 180, কারণ 180 থেকে তো ডিসকাউন্ট যাবে না, 27 বা 180 ইন্টু 100%, ক্যালকুলেশন করলে 15% অ্যান্সার আসবে, অপশান ডি। তারপর 9 নম্বর হচ্ছে ইফ আলফা অ্যান্ড বিটা বি দ্য রুটস অফ দ্য কোয়াড্রেটিক ইকুয়েশন দিস অ্যান্ড আলফা প্লাস গামা অ্যান্ড বিটা প্লাস গামা বি দোজ অফ দিস, এই ঠিক আছে, তো কোনটা সঠিক, মানে আলফা আর বিটা দুটো রুট এই সমীকরণ দ্বিঘাত সমীকরণের, আর এই আলফা প্লাস গামা আর বিটা প্লাস গামাও দুটো রুট এই দ্বিঘাত সমীকরণের। তো আমরা প্রথম দ্বিঘাত সমীকরণে আগে কী করবো, আমরা বের করবো বীজদ্বয় গুণফল, অর্থাৎ হ্যাঁ সাম অফ রুটস, আলফা প্লাস বিটা হচ্ছে -2b/a হয়, এটা পেলাম, আর আলফা ইন্টু বিটা হচ্ছে c/a। এবার এখান থেকে আমরা আলফা মানে বিটাটা বের করে নেব, তাহলে স্কোয়ার, কারণ এটা কাজে লাগবে। আলফা মানে বিটা কী করে করব না, আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার মানে 4 আলফা বিটা, তাহলে এটাও যদি বের করি এটা স্কোয়ার করব, 4b² মাইনাস 4c/a। হ্যাঁ, তো এটাকে যদি স্কোয়ার লসাগু করি তাহলে কত আসবে, 4টা কমন নিয়ে নিলাম, b² মাইনাস ac, এটা আমরা অ্যাপ্লাই করব। এবার এটা হলো ফার্স্ট সমীকরণের ক্ষেত্রে। সেকেন্ড সমীকরণের ক্ষেত্রে কি একই রকমভাবে যোগফল আর গুণফল বার করব, তাহলে বীজদ্বয় যোগফল হচ্ছে এটা -2b/a বড় হাতের, আর আলফা প্লাস গামা, আর এটা হচ্ছে গুণফল হচ্ছে c/a। এক্ষেত্রে আমরা এরকম করে স্কোয়ার বের করব মাইনাস দিয়ে, আলফা প্লাস গামা মাইনাস বিটা মাইনাস গামাতে হোল স্কোয়ার যদি করি তাহলে প্লাস মাইনাস 4ab, এটাকে যদি গামা গামা কেটে আলফা মানে বিটা হোল স্কোয়ার চলে আসবে, আর এটার মান হচ্ছে কত, এটা স্কোয়ার করব, এটা আসলো, আর এটা মান বসালাম c/a। এবার যেটা করব সেটা হচ্ছে যে এখানে মানটা বসাবো, আলফা মানে বিটা হোল স্কোয়ারটা বের করে রেখে দিয়েছি অলরেডি, এখানে যদি মানটা বসিয়ে দিই তাহলে কত আসবে, 4 কমন নেব, 4 কেটে যাবে, কোনাকুনি গুণ করলে a² = দিস আর b² ইন্টু দিস, তো এটা আসছে আমাদের অপশান বি এ। ঠিক আছে, তো এই প্রশ্নটা অন্য একভাবেও সলভ করা যায়, সেটা আপনারা বাড়িতে ট্রাই করবেন। A bus travels from Kolkata to Digha at the rate of 55 km/h and returns at the rate of 66 km/h. Then the average rate of the whole journey is. তাহলে অ্যাভারেজ রেট বের করতে বলেছে, তো এই সূত্র আছে একটা, গড় গতিবেগের সূত্র হচ্ছে 2xy বা x + y, x আর y এর মান তো বলে দিয়েছে, সরাসরি অঙ্ক, সহজ অঙ্ক, মানটা বসালাম, ক্যালকুলেশন করবো, 121 মানে 11 11 121, একটা 11 দিয়ে কাটলে 6, আর একটা 11 দিয়ে কাটলে 5, গুণ করলে 60 চলে আসবে, অপশান সি। তারপরে চলে আসছে 11, রাহুল স্যালারি ইজ ফার্স্ট ইনক্রিজ বাই 10%, দেন এগেন বাই 20%, বাট ডিউ টু কোভিড দ্য স্যালারি ইজ ডিক্রিজ বাই 25%। তাহলে রাহুলের প্রথমে স্যালারি 10% বাড়লো, পরে 20% বাড়লো, আর কোভিডের কারণে স্যালারি কমে 25% কমে গেল, তাহলে তার প্রথম স্যালারি যেটা ইনিশিয়াল স্যালারি, শুরুতে যে স্যালারিটা ছিল সেটা কত পার্সেন্ট চেঞ্জ হয়েছে। তো ধরে নিচ্ছি প্রথমে স্যালারি 100 টাকা, 10% বাড়লো মানে 10 টাকা বাড়লো, 110 টাকা দাঁড়ালো, তারপরে আবার 20% বাড়ছে, কারণ তাহলে 110 টাকা 20% 22 টাকা, যোগ করলে 132 টাকা হলো। এবার কমে যাবে 25%, তাহলে 25% মানে হচ্ছে 1/4, মানে 4 দিয়ে ভাগ, তো 125কে 4 দিয়ে ভাগ করলে পাই 33 টাকা, 33 টাকা মাইনাস করলে 99 টাকা পড়ে থাকলো। তাহলে ও প্রথমে বেতন পেত 100 টাকা, পরে কমে গেল 99, 1 টাকা কমে গেল, আর 1 টাকা কমা মানে হচ্ছে 1% ডিক্রিজ হবে, অপশান কত না, অপশান এ। A man buys 2 types of orange equal in number 1 and 5
for a rupee and other at 3 for a rupee and sells the whole at 6 for rupees 2, then his gain or loss percent. মানে একটা মানুষ আছে দুই ধরনের অরেঞ্জ কিনছে, একটা হচ্ছে 1 টাকায় 5টা পাওয়া যাবে এই হিসাবে, আর একটা দর হচ্ছে 1 টাকায় 3টে এই হিসাবে দুই ধরনের ও অরেঞ্জ কিনলো, কিনে বিক্রি করার সময় কীভাবে বিক্রি করছে না 2 টাকায় 6টা বিক্রি করছে, এই দরে বিক্রি করছে, তাহলে তার কত পার্সেন্ট লাভ বা ক্ষতি হবে। তো আমরা ধরে নিচ্ছি মানুষটা 2 টাকা নিয়ে গেছে বাজারে, 1 টাকায় 5টা লেবু কিনলো আর 1 টাকায় 3টে লেবু কিনলো, টোটাল কটা লেবু কিনলো 8টা, ক টাকা খরচ হলো 2 টাকা, কয় টাকা খরচ হলো 2 টাকা। এবার ও সেই 2 টাকাতে এখন 6টা লেবু বিক্রি করছে, তাহলে ও কিনে আনলো 8টা লেবু, বিক্রি করছে 6টা লেবু, 2টো লেবু সেভ হয়ে গেল না, মানে 8টা লেবু কিনতে 2 টাকা খরচ হয়েছে, সেই 2 টাকা ও তুলছে, হ্যাঁ 6টা লেবু বিক্রি করে 2 টাকা লাভ, 2টো লেবু সেভ হয়ে যাচ্ছে, ওটাই সঞ্চয়, মানে ওটাই লাভ আর কি, গেন। তাহলে 8টা লেবু কিনে 2টো লাভ করছে, তাহলে লাভ কত হবে পার্সেন্টেজ যদি বের করি, তাহলে 8টা লেবু কিনে লাভ করছে 2টোর দাম, মানে 2/8 ইন্টু 100%, 25% অ্যান্সার। তারপরে a train travels at a speed of 30 km per hour for 12 minutes and then for the next 8 minutes at a speed of 45 km per hour, then the average speed for the journey. প্রথমত আমাদেরকে গড় গতিবেগ জানতে হবে। গড় গতিবেগ জিনিসটা কি? গড় গতিবেগ হলো অতিক্রান্ত দূরত্ব, মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়। তাহলে প্রথমে 30 কিমি পার ঘন্টা বেগে যাচ্ছে 12 মিনিট, তাহলে 12 মিনিট মানে হচ্ছে 60 দিয়ে ভাগ করলে পাই 1/5। তাহলে প্রথম অতিক্রান্ত দূরত্ব হচ্ছে, দূরত্ব মানে কী করে পাই, বেগের সঙ্গে সময় গুণ, তাহলে 30-এর সঙ্গে কত গুণ করবো 1/5, প্রথম দূরত্ব পেলাম। সেকেন্ড দূরত্ব পাবো, বেগ হচ্ছে 45 আর 8 মিনিট মানে হচ্ছে 60 দিয়ে ভাগ করলে 2/15, 45 ইন্টু 2/15 সেকেন্ড দূরত্ব, আর টোটাল টাইম হচ্ছে 12 আর 8 20 মিনিট, 20কে 60 দিয়ে ভাগ করলে 1/3 হয়, 1/3 হচ্ছে মোট সময়। এটাকে ক্যালকুলেশন করলে উপরে আসবে 6, উপরে 3টা উল্টে যাবে 3 আসবে, তাহলে 12 ইন্টু 3 36 অ্যান্সার। আচ্ছা, তারপরে 14 যে প্রশ্নটা বলেছে খুব সহজ প্রশ্ন, tan 2 থিটা ইন্টু tan থিটা সমান 1, দেন দ্য ভ্যালু অফ tan 2 থিটা কত হবে। তো এরকম যদি থাকে tan ইন্টু একটা কোণ ইন্টু tan ইন্টু আরেকটা কোণ, তার মান 1, ঠিক আছে। তাহলে এই যে কোণ আছে, কোণ দুটো যোগফল হয় 90 ডিগ্রি, অর্থাৎ 2 থিটা প্লাস থিটা 90 ডিগ্রি, 3 থিটা 90, থিটা মান 90/3 3 ডিগ্রি। tan থিটা বের করতে বলেছে, 30 ইন্টু 2 60, এখন tan 60 ডিগ্রি মান হচ্ছে √3, তো অপশান হচ্ছে আমাদের সি। 15 নম্বর প্রশ্ন, ত্রিভুজ ABC is a triangle whose angle C equals to 90 degree. If P is the length of the perpendicular from C to AB, then then 1/this কত হবে। তো এখন বলেছে একটা ত্রিভুজ রয়েছে ABC, যার C কোণটা হচ্ছে 90 ডিগ্রি এবং P হচ্ছে এই যে সমকোণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব, ঠিক আছে। তাহলে এই এক্সপ্রেশনটার মান কত? অ্যাকচুয়ালি এটার মান হবে, এখানে যে লম্ব দূরত্বটা P বলে দিয়েছে ওই ফর্মাটেই হবে, অর্থাৎ এখানে 1/স্কোয়ার আকার আছে, তো এর অ্যান্সার হবে 1/p²। হ্যাঁ, তো অপশান হচ্ছে সি। তো এটা কীভাবে আসে সেটা দেখতে হবে, এবং এটা মুখস্থ করা জিনিস, এটা হচ্ছে একটা ত্রিভুজের একটা প্রপার্টিস থেকে এসছে, সিমিলার ট্রায়াঙ্গেল, হ্যাঁ সিমিলার ট্রায়াঙ্গেল সিমিলারিটি প্রপার্টিস কাজে লাগিয়ে এসছে। তো কীভাবে এসেছে সেটা একটু দেখা যাক। এখানে যে লম্ব দূরত্ব পি না, পি এর মানটা কীভাবে হয়, পি এর মানটা হয় লম্ব ইন্টু ভূমি বাই অতিভুজ, তাহলে এসি ইন্টু বিসি বাই এবি। এবার এখানে যদি এবিকে নিয়ে যায়, এটাকে পিকে এখানে নিয়ে আসি, তাহলে কত হবে, এবি ইকুয়ালস টু দিস, এটাকে স্কোয়ার করে দিলে এবি স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে এসি স্কোয়ার বিসি স্কোয়ার বাই পি স্কোয়ার, এটা আমাদের কাজে লাগবে। এবার আমরা পিথাগোরাসের উপপাদ্য থেকে জানি লম্ব স্কোয়ার এবং অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এবি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এবার এবি স্কোয়ারের মানটা এখানে পুট করে দিলাম। এবার উভয় সাইডে কী করবো, এসি স্কোয়ার ইন্টু বিসি স্কোয়ার দিয়ে ভাগ করবো, তাহলে এটাকে এটাকে 1/p² দাঁড়াবে, আর এটাকে এটা দিয়ে ভাগ করলে এসি স্কোয়ার কেটে গিয়ে বিসি স্কোয়ার আর বিসি স্কোয়ার, ঠিক আছে। মানে প্রথমে এসি স্কোয়ার দিয়ে যদি টোটালটাকে ভাগ করি, এসি কেটে যাবে, 1/bc² থাকলো, প্লাস এটাকে যদি টোটালটা দিয়ে ভাগ করি বিসি স্কোয়ার কেটে গিয়ে 1/c², তাহলে এটার মান কত দাঁড়ালো 1/p²। এটা মুখস্থ রাখতে হবে, পরীক্ষায় করা সম্ভব না। ষোলো, স্নেহা wants to buy a furniture worth ₹12,500. She gets a discount of 10% on it. After getting the discount, she pays 80%, 18% GST. Find the amount she will have to pay for the furniture. মানে স্নেহা একটা ফার্নিচার কিনতে চাই 12,500 টাকা দিয়ে,
তো কেনার সময় সে ছাড় পাচ্ছে 10%, কিন্তু ছাড় পাওয়ার পরে ওকে আবার 18% জিএসটি দিতে হচ্ছে, তাহলে সে ক টাকায় কিনবে সেটা। এখন যেহেতু ও ছাড় পাচ্ছে 10% ডিসকাউন্ট, কিন্তু 18% আমার জিএসটি চাপাতে হচ্ছে, তাহলে 18 আর 10 -10 এটাকে যদি আমরা একটা পার্সেন্টে আনার চেষ্টা করি, তাহলে আমরা একটা ফর্মুলা জানি, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বা 100, ওই ফর্মুলাকে কাজে লাগিয়ে এক্সের মান আমি 18 ধরছি, ওয়াই মান -10, এটা করলাম, তাহলে এটা বিয়োগ করলে 8 পেলাম, আর এটা ক্যালকুলেশন করলে 1.8 বিয়োগ করলে 6.2%, এটা হচ্ছে এক্সট্রা তাকে পে করতে হবে 12,500 টাকার উপরে, আবার এটা যোগ করতে হবে। তো এটা কীভাবে করবো, 12,500 6.2%, 0 0 কেটে যাবে, 125 × 6.2। তো এটা আমরা প্লেন গুণ করতে পারি, আরেকভাবে করা যায়, যে 6 টাকা 2 পয়সা, 6 টাকা 2 পয়সাকে 6 টাকাকে আমি আলাদা হিসাব করবো, 0.2 টাকা আলাদা হিসাব করছি, 6 × 125 হয় 750, আর 0.2 মানে কত, 0.2 মানে হচ্ছে 1/5, তাহলে 125কে 5 দিয়ে ভাগ করলে হয় 25 টাকা, যোগ করলে 775। এবার 12,500 সঙ্গে 775 যদি যোগ করে দিই, তাহলে শেষে তো 75ই আসবে না, কোন অপশান আছে 75, অপশান সিতে, যোগ করলে এটাই আসবে 13,275। If 2x² plus 5y² plus 2z² minus 2xy minus 6yz equals to 0, then x is to y is to z কত? তো এই প্রশ্নের সমাধান করা সবথেকে ভালো মেথড হচ্ছে মান বসিয়ে করা, অপশান দেখে দেখে করবো আমরা। প্রথম অপশানটাকে যদি ধরে নিই এক্স ওয়াই জেড এর মান 1 2 3, তাহলে এখানে যদি মানটা বসায় ডান দিকে যদি 0 চলে আসে, তাহলে উত্তর হয়ে যাবে এটাই। তাহলে এক্স এর মান 1 ধরেছি, ওয়াই এর মান 2 আর জেড এর মান 3 বসিয়ে দিলাম, 2 × 1², 5 × 2², 2 × x² মান বসালাম, এটা একই দেখছি 0 চলে আসছে, তাহলে 0 মানে মিলে যাচ্ছে, তাহলে অপশান এই হবে অ্যান্সার, সহজ অঙ্ক। তারপর 18টা, a pipe can fill a tank in 16 hours due to leak in bottom, it is filled in 24 hours, if the tank is full how much time will it leak take to empty it? মানে একটা পাইপ আছে একটা ট্যাঙ্কে 16 ঘন্টায় ভর্তি করতে পারে, নিচে লিক থাকার কারণে জল বেরিয়ে গেলে সময় বেশি লাগবে, 24 ঘন্টা টাইম লাগছে। বলছি যে ট্যাঙ্কটা ফুল ট্যাঙ্ক আছে, হ্যাঁ, শুধুমাত্র এবার লিক দিয়ে জল বেরোচ্ছে, তাই ফুল ট্যাঙ্ককে কত সময়ে খালি করতে পারবে? তো এটা করার নিয়ম হচ্ছে 1/16 মাইনাস 1/24, যদি বিয়োগ করে দিই লসও 48, 3 × 16 48, 24 × 2 48, 3 - 2 হবে 1/48, অর্থাৎ ওই যে লিকটা 1 ঘন্টায় 1/48 অংশ খালি করতে পারছে, 1 ঘন্টা 1/48 অংশ, তাহলে 1 অংশ খালি করবে 48 ঘন্টায়, 1 অংশ মানে পুরো ট্যাঙ্কটা খালি, অপশান ডি। A man travels 3/5 of a distance AB at a speed 3x and the remaining at a speed 2y. If he goes from B to A and returns at a speed 5z in the same time, then which is correct? মানে একটা মানুষ একটা ডিস্টেন্স যাচ্ছে এবি, যে ডিস্টেন্সটাকে এবি বলছে, এবি ডিস্টেন্সের 3/5 অংশ যাচ্ছে 3x বেগে, বাকি অংশ যাচ্ছে 2y বেগে। যদি সে বি থেকে এতে যাবে, যদি আমি এটাকে এ আর বি ধরি, বি থেকে এতে যাবে, আবার এ থেকে বিতে ফিরে আসবে এই বেগে 5z বেগে একই সময়ের মধ্যে, তার নিজের কোনটি সঠিক হবে? তো আমি ডিস্টেন্সটা ধরে নিচ্ছি 5 কিলোমিটার বা 5, কেন 5 ধরছি, কারণ 3/5 বলেছে, তাহলে কাটাকাটি করলে সুবিধা হবে, তাহলে 5-এর 3/5 অংশ মানে হচ্ছে 3 পাচ্ছি, 3 বেগটা এই ডিস্টেন্সটা যাচ্ছে 3x বেগে, হলো। নেক্সট যেটা 5-এর মধ্যে 3 চলে গেল ডিস্টেন্স, বাকি থাকবে কত পড়ে 2 ডিস্টেন্সটা যাচ্ছে কত বেগে 2y বেগে। ভাগ কেন করছি, কারণ সময় কী করা হয়, সময় পায় ডিস্টেন্সকে দূরত্ব বেগ দিয়ে ভাগ করলে, তাহলে 3/3x টাইম আর 2/2y এটাও টাইম, হলো। এটা গেল। এবার এটা যে সময়টা আসলো সেই সময়ের মধ্যেই কী করছে মানুষটা, বি থেকে এতে গেল, আবার এ থেকে বিতে ফিরে আসলো, অর্থাৎ টোটাল ডিস্টেন্স 10 হবে, এটা ভুল হয়েছে, এটা 5 × 2 হবে 10, ঠিক আছে। তাহলে 3 দিন কেটে যাবে, 2 দিন কেটে যাবে, 2/z, অর্থাৎ অপশান হচ্ছে সি, কারণ সে বি থেকে এতে গেল, এ থেকে বিতে গেল, তাহলে 5 5 10 যাবে না, সে 5 5 10 যে ডিস্টেন্সটা 5z বেগে যাচ্ছে যে সময়ে, সেই সময়েই এইভাবে 3 আর 2 ভেঙে ভেঙে যাচ্ছে, 3x বেগে আর একটা হচ্ছে 2y বেগে, বোঝা গেল। এটাকে আমি আরেকবার রিপিট করছি, টোটাল ডিস্টেন্স 5 ধরলাম, 5-এর 3/5 অংশ মানে হচ্ছে 3, আর বাকি থাকলো 2, তাহলে সময় পাবো 3/3x, আর পরের সময়টা 2/2y, ঠিক আছে। এটা যে সময়টা লাগবে সেই সময়ের মধ্যেই সে বি থেকে এতে যাবে, এ থেকে বিতে ফিরে আসবে, অর্থাৎ 5 5 10 ডিস্টেন্স যাবে, তাহলে 5 × 2 10/5z, কাটাকাটি করলে 2/2z, তাহলে অপশান আসছে কোনটা, অপশান সি।
A man buys milk at rupees 60 per liter, adds water to it and then sells it at rupees 50 per liter. What is the ratio of milk and water if his profit in the deal is 20%? মানে একটা মানুষ দুধ কিনছে, হ্যাঁ, প্রতি লিটার 60 টাকা দরে, তার সঙ্গে জল মিশাচ্ছে, মিশিয়ে মিশ্রণটা, দুধ আর জলের মিশ্রণটা প্রতি লিটার 50 টাকা দরে বিক্রি করছে। তাহলে বলছে যে কী অনুপাতে দুধ আর জল মিশানোর পরে বিক্রি করলে তার 20% লাভ হবে। তো আমি ধরে নিচ্ছি প্রথমে সে 1 লিটার দুধ কিনেছিল আর জল মিশিয়েছিল y লিটার, তাহলে দুধ কিনেছে 1 লিটার আর 1 লিটার দুধের দাম 60 টাকা, তাহলে ক টাকা দুধ কিনেছে? 60 × x, 60x টাকার। তাহলে সে প্রথমে খরচ করলো দুধ কিনতে 60x টাকা, এবার কিনতে 60x টাকা খরচ করছে, লাভ করবে 20%, তাহলে 60x × 120 বা 100, এটা হচ্ছে তার বিক্রয় মূল্য। এটাকে ক্যালকুলেশন যদি করে দিই আমরা, 6 × 72, 72x হচ্ছে তার বিক্রয় মূল্য। ঠিক আছে, এবার ডান দিকে আমরা বিক্রয় মূল্য বের করবো। কীভাবে করবো না, x লিটার হচ্ছে দুধ ছিল আর y লিটার জল মিশিয়েছে, এখন মিশ্রণ হচ্ছে কত? দুধ আর জলের x + y লিটার। এটাই সে ক টাকা দরে? 1 লিটারে 50 টাকা দরে বিক্রি করেছে, তাহলে x + y × 50, এটা বিক্রয় মূল্য, এটা বিক্রয় মূল্য, এটা বিক্রয় মূল্য, সেম। তাহলে এটাকে যদি বিয়োগ করে দিয়ে এদিকে 22x, এটা হচ্ছে 50y, এটাকে ক্যালকুলেশন করলে কত হবে? 50/22, 25:11, অপশান বি। তারপরে 21, অভিষেক সেলস এ বুক অ্যাট এ প্রফিট অফ 20% if he had bought it at 20% less and sold it for rupees 18 less, he would have gained 20%. The cost price of the book is, মানে অভিষেক একটা বই কিনছে, বই বিক্রি করছে 20% লাভে। যদি সে বইটা কিনতেই 20% কম দামে এবং বিক্রি করতে 18 টাকা কমে, তাহলে তার লাভ হতো 25%। তাহলে প্রথম আমি ধরে নিচ্ছি প্রথম ক্ষেত্রে ক্রয় মূল্য 100 টাকা, 20% লাভ মানে বিক্রয় মূল্য 120 টাকা। দ্বিতীয় ক্ষেত্রে কিনছে 20% লেস দিয়ে, তাহলে 80 টাকায় কিনবে, তাহলে 25% লাভ, 25% লাভ মানে হচ্ছে 80 125% মানে হচ্ছে 100 টাকা। তাহলে প্রথমে বিক্রয় মূল্য 120 টাকা, পরে হচ্ছে 100 টাকা, ক টাকা কমলো? 20 টাকা, আর 20 টাকা মানই তো 18 টাকা না, তাই তো বলেছে না? 20 টাকা বিক্রয় মূল্য, এখানে 20 টাকা কমলো মানে এখানে 18 টাকা কমবে, তাহলে 20 টাকার ভ্যালু হচ্ছে 18, আর ক্রয় মূল্য 100, তাহলে 5 × 100, 5 × 90, তাহলে 100-র ভ্যালু কত? 90, তার মানে ক্রয় মূল্য ক টাকা ছিল? 90 টাকা। তারপরে if a² + b² + c² = ab + bc + ca যদি হয়, এটা মান কত? তো এর অ্যান্সার কী হবে? বি হবে। কী করে বি হবে? যদি আমরা এ বি সি তিনটাকে সমান ধরে নিই, তাহলে ডান দিকে কত হবে? a² + a² + a², 3a², আর ডান দিকেও এটা a², এটা a², এটা a², এটাও 3a², তিনটেই সমান হয়ে যাবে, দুটো সমান হয়ে যাবে। ঠিক আছে, এটা আরেকভাবে করা যায়। এর আগে একটা আমি যে a³ + b³ + c³ যেটা বললাম -3abc, ওখানে একটা বলেছিলাম যে এই টোটাল এক্সপ্রেশনটাকে মাইনাস বাঁ দিকে নিয়ে যেতে কীভাবে করা যায়? a - b² + b - c² + c - a² এইভাবে লেখা যায়। এবার বর্গের সমষ্টি যোগফল 0 হওয়া মানে প্রতিটা টার্ম অবশ্যই 0 হতে হবে। তাহলে এই টার্মটা 0 করলে a = b পাবো, এটা 0 করলে b = c পাবো, এটা 0 করলে c = a পাবো। তাহলে abc তিনটে সমান হয়ে যাচ্ছে, তাহলে অপশান বি অ্যান্সার। Ram and Sam solve a quadratic equation. Ram makes in the constant term and finds the root as 5 - 3. Sam makes a mistake in the coefficient of x, gets the roots as 1 - 3. The correct roots as মানে আর। তো রাম একটা সমাধান করছে একটা দ্বিঘাত সমীকরণকে, এবং সমাধান করার সময় একটা ভুল হলো। ভুলটা কি না, কনস্ট্যান্ট টার্মে গিয়ে ভুল করে ফেলেছে, রুট বেরিয়েছে 5 আর -3। আর শ্যাম ভুল করেছে এক্সের সহগে কোফিসিয়েন্টে, রুট বেরিয়ে গেছে 1 আর -3। তাহলে সঠিক রুটটা কি? তো এই যে লিখেছি প্রথমটা, এটা হচ্ছে, এটা বোঝানোর জন্য লিখেছি, এটা হচ্ছে সাধারণ সমীকরণ, একটা দ্বিঘাত সমীকরণের সাধারণ আকার। আর এমনি সমীকরণটাকে কীভাবে লিখে? x² = হচ্ছে আলফা প্লাস বিটা, এক্সের সহগ হচ্ছে বীজদ্বয়ের যোগফল হয়, মাইনাস ইন্টু বীজদ্বয়ের যোগফল, মানে কনস্ট্যান্ট টার্মটা হয় বীজদ্বয়ের গুণফল। তো রাম ভুল করেছে কোথায়? কনস্ট্যান্ট টার্মে। যে কনস্ট্যান্ট টার্মে ভুল করা মানে এই আলফা বিটাতে ভুল করা, কিন্তু আলফা প্লাস বিটাতে ভুল করেনি। আর তার রুট এসছে এটা আলফা বিটার মান, তাহলে আলফা বিটা মান হচ্ছে 5 - 3 2, কারণ আলফা বিটাতে কনস্ট্যান্ট টার্মে ভুল করেছে, আলফা বিটাতে ভুল করেছে, কিন্তু আলফা প্লাস বিটাটা ঠিক আছে। তার আলফা প্লাস বিটা হচ্ছে 5 - 3 2। একই রকমভাবে স্যাম ভুল করেছে এক্সের সহগে, কোফিসিয়েন্ট অফ এক্স, এক্সের সহগ মানে আলফা প্লাস বিটাতে ভুল করেছে, কিন্তু আলফা প্লাস বিটা ঠিক আছে,
আর এর আলফা বিটা মানে এটা, তো আলফা বিটা গুণ করলে -3, তাহলে আলফা প্লাস বিটা এটা আসলো, আলফা বিটা এটা আসলো। এবার আলফা মাইনাস বিটা হোল স্কোয়ারটা বের করছে কীভাবে, এটা স্কোয়ার মাইনাস 4ab যেটা হয় ফর্মাটে, তাহলে 4 12 16, তাহলে আলফা মাইনাস বিটা হচ্ছে 4। তাহলে আলফা মাইনাস বিটা যদি 4 হয়ে যায়, তা আলফা প্লাস বিটা হচ্ছে 2 পেলাম, আর আলফা মাইনাস বিটা হচ্ছে 4 পেলাম। দুটো যদি সমাধান করি কত আসবে, 2, 4 আর 2 6, 6কে 2 দিয়ে ভাগ করলে 3 পাবো। আলফা মান 3 আর বিটার মান 2 - 3 -1, তাহলে -1 আর 3 এই ফর্ম্যাটে আসছে। তাহলে উত্তর কী হয়ে যাবে আমাদের, এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি। তারপরে ₹6000 is divided among 40 boys and some girls so that each boy gets ₹100 and each girl gets ₹250, then the number of girls is, মানে 6000 টাকা আছে, 40টা বালক এবং কিছু বালিকার মধ্যে ভাগ করে দেবে। কিভাবে না, প্রতিটা বালক 100 টাকা করে পাবে আর প্রতিটা বালিকা 250 টাকা করে পাবে। তাহলে কতজন বালিকা আছে, তো প্রত্যেক বালক পাচ্ছে 100 টাকা করে, আর 40 জন বালক আছে, তাহলে ক টাকা পাবে, 40 × 100, 4000 টাকা বালকই পেয়ে যাবে 6000-এর মধ্যে। তাহলে বাকি থাকলো কত, 2000 টাকা পাবে বালিকা, প্রত্যেক পাচ্ছে 250 টাকা করে। তাহলে ভাগ যদি করে দিই তাহলে সংখ্যা পেয়ে যাবো, বালিকার সংখ্যা 8, অপশান সি। A man gets a simple interest of ₹3500 on a certain principal at the rate of 10% per annum in 5 years. What compound interest will the man get on twice the principal in 2 years at the same rate? বলেছে একটা মানুষ কিছু মূলধনের উপরে 5 বছরে 10% সরল সুদের হারে 3500 টাকা সুদ পাচ্ছে, সরল সুদ। এবার সেই যে মূলধনের উপর পাচ্ছে সেই মূলধনকে ডবল করে দিলাম, সেই ডবল মূলধনের উপরে 2 বছরের একই সুদের হারে চক্রবৃদ্ধি সুদ কত। তো প্রথমে আমাদেরকে মূলধন বার করতে হবে। তো মূলধন কী করে বার করব, সরল সুদ এটা বলে দিয়েছে, আর টি এর মান এটা, আর এর মান এটা, তো I = P/100 ওই সূত্রে করা যেতে পারে। তো আমি কীভাবে করেছি, 10কে 5 দিয়ে গুণ করে দিয়েছি, অর্থাৎ 50% মূলধনের 50% এক বছরের, মূলধনের 50%-এর মান হচ্ছে 3500 টাকা, আর মূলধন মানে 100% বোঝায়, 2 দিয়ে গুণ করলে 3500 × 2 7000, এটা মূলধন। এবার পরের মূলধনটা ডবল হয়ে গেছে 14000। এবার 14000-এর উপরে আমরা 2 বছরের জন্য চক্রবৃদ্ধি সুদ বের করতে হবে, কত পার্সেন্ট, 10%। এটা দুইভাবে করা যায়। কীভাবে করেছি আমি এখানে, না 14000-এর উপর 10% প্রথমে বের করলাম, 10% কত হবে, 10% হবে 1400 টাকা। পরের বছরে 1400 টাকা পাবে, কিন্তু আগের বছরে 1400 টাকার 10% হচ্ছে 140 টাকাও যোগ হবে, যেটা যোগ করলে পাবো 2940 টাকা, অর্থাৎ অপশান ডি। আরেকভাবে বের করা যাবে, প্রথমে বের করবো সুদ আসল, সুদ আসল থেকে আমরা আসলটা বিয়োগ করবো, সুদ পেয়ে যাবো। 14000-এর 10% মানে 110/100, 110/100, এটাকে ক্যালকুলেশন করলে আসবে এটা, সুদ আসল থেকে আসল বাদ দিলে এটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। তো এই গেল ফার্স্ট পার্ট। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটাকে লাইক করুন, কমেন্ট করুন। থ্যাংক ইউ।